আমার আগের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের ভারত ভ্রমণের কথা। আজ শেয়ার করব স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের বিদেশ ভ্রমণের কথা। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। ক্ষেত্রীর মহারাজা অজিত সিং এর পরামর্শকৃত নাম স্বামী বিবেকানন্দ ধারণ করে নরেন্দ্রনাথ দত্ত 1893 খ্রিস্টাব্দের 31শে মে শিকাগোর উদ্দেশ্যে বোম্বাই ত্যাগ করেন। শিকাগো যাওয়ার পথে স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে জাপান ভ্রমণ করেন। প্রথমে তিনি বন্দর নগরী নাগাসাকি পৌঁছন এবং তারপর কোবে যাবার জন্য একটি স্টিমারে চড়েন। এখান থেকে তিনি স্থলপথে 3 বড় শহর ওসাকা, কিয়োটো এবং টোকিও ভ্রমণ করে ইয়োকোহামা যান। তিনি জাপানিদের পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জনগণের অন্যতম বলে অভিহিত করেন এবং শুধুমাত্র তাদের রাস্তাঘাট ও বাড়িঘরের পরিচ্ছন্নতার দ্বারাই চমৎকৃত হননি, বরং তাদের কর্মচাঞ্চল্য, মনোভাব ও ভঙ্গি দেখেও চমৎকৃত হন, যাদের সকল কিছুকেই তার মনে হয়েছিল চিত্রবৎ বা ছবির মতন। স্বামী বিবেকানন্দ যখন জাপানে যান তখন জাপানে দ্রুত সামরিক শক্তি বৃদ্ধির সময়কাল, চীন জাপান যুদ্ধ এবং রাশিয়া জাপান যুদ্ধের পূর্বসূচক। এ সকল প্রস্তুতি স্বামী বিবেকানন্দের মনোযোগ এড়ায়নি। স্বামী বিবেকানন্দ লিখেছেন, জাপানিরা এখন মনে হয় বর্তমান সময়ের প্রয়োজন অনুসারে নিজেদের সম্পূর্ণ জাগিয়ে তুলেছে। তারা এখন তাদের নিজেদের কর্মকর্তাদের আবিষ্কৃত ও অতুলনীয় বলে কথিত বন্দুক এবং অস্ত্রসমূহ দ্বারা সজ্জিত এক সম্পূর্ণ সাংগঠনিক সামরিক বাহিনী। তাছাড়া তারা তাদের নৌবাহিনীকে অবিরামভাবে বর্ধিত করছে। তাছাড়াও স্বামী বিবেকানন্দ তাদের শিল্পে অগ্রগতিও লক্ষ্য করেছিলেন। তিনি লিখছেন, দিয়াশলাই কারখানাগুলো একেবারে দেখার মতন এবং তারা যা চায় তার সকল কিছুই তাদের নিজেদের দেশে তৈরি করতে আগ্রহী। জাপানের দ্রুত অগ্রগতির বিপরীতে ভারতের পরিস্থিতি তুলনা করে তিনি তাগিদ দেন তার দেশের মানুষকে। তিনি বলেন, শুধু আমি চাই যে আমাদের যুবকেরা প্রতি বছর জাপান এবং চীন ভ্রমণ করুক, বিশেষ করে জাপানিদের নিকট। ভারত তারপরও এমন এক স্বপ্নরাজ্য যার সবকিছুই উচ্চ স্তরের এবং ভালো। ভারতীয় যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, শত শত বছর ধরে তোমাদের মাথার উপর দানা বাঁধা কুসংস্কারের ক্রমবর্ধমান বোঝা নিয়ে বসে আছো তোমরা। শত শত বছর ধরে এ খাবার সে খাবারের স্পর্শযোগ্যতা বা স্পর্শ অযোগ্যতা নিয়ে আলোচনা করে তোমাদের সকল শক্তি ক্ষয় করছো। যুগ যুগ ধরে অবিরাম সামাজিক পীড়নের দ্বারা তোমাদের সকল মানবিকতা নিষ্পেষিত। তোমরা কি আর তোমরা এখন কি করছো? তোমাদের হাতে বই নিয়ে সমুদ্র তীরে ভ্রমণ করছো। ইউরোপিয়ান মস্তিষ্ক কর্মের অজীর্ণ পথভ্রষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পুনরাবৃত্তি করছো। আর 30 টাকার কেরানির চাকরির জন্য সমস্ত আত্মা অবনত অথবা বড়জোর একজন উকিল হওয়া। নিজের জাতির যুবকদের এই অবক্ষয় দেখে স্বামী বিবেকানন্দ বলছেন, তোমাদের বইগুলোর, গাউনের, বিশ্ববিদ্যালয় ডিপ্লোমাগুলোর আর সবকিছুর ডোবার জন্য সমুদ্রে যথেষ্ট জল কি নেই? চীন, কানাডা হয়ে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো পৌঁছন 1893 খ্রিস্টাব্দের জুলাই মাসে। কিন্তু শিকাগো শহরে পৌঁছে তিনি মূলত দুটি সমস্যায় পড়লেন। এক, তিনি বুঝলেন যে মহাসভা শুরু হতে তখনও প্রায় 1.5 মাস বাকি এবং কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের প্রশংসাপত্র বা পরিচিতিপত্র ব্যতি রেখে কোনো ব্যক্তিকে প্রতিনিধি হিসাবে গ্রহণ করা হবে না, যা তার কাছে ছিল না। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের সংস্পর্শে এলেন। তাকে হার্ভার্ডে আমন্ত্রণ জানানোর পর এবং ধর্মসভায় বক্তৃতা দানে তার প্রশংসাপত্র না থাকা প্রসঙ্গে রাইট বলেছেন, আপনার কাছে প্রশংসাপত্র চাওয়াটা হচ্ছে সূর্যের আলো দেওয়ার অধিকার চাওয়ার মতন অবস্থা। রাইট তখন প্রতিনিধিদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট এক চিঠিতে লিখলেন, আমাদের সকল অধ্যাপক একত্রে যতটা শিক্ষিত, ইনি তাদের থেকেও বেশি শিক্ষিত।
আর অধ্যাপক জন হেনরি রাইটের ব্যাপারে স্বামী বিবেকানন্দ নিজে লিখেছেন, তিনি আমাকে ধর্মসভায় যাওয়ার প্রয়োজনীয়তা নির্বন্ধ সহকারে বোঝান, যেটি তিনি মনে করেছিলেন জাতির নিকট তাকে একটি পরিচিতি দেবে। প্রথম বিশ্ব ধর্ম মহাসম্মেলন 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর শিকাগোর আর্ট ইনস্টিটিউটে উদ্বোধন হয়। এদিন স্বামী বিবেকানন্দ তার প্রথম সংক্ষিপ্ত ভাষণ দেন। তিনি ভারত এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন। প্রথম দিকে বিচলিত থাকলেও তিনি বিদ্যার দেবী মা সরস্বতীর নিকট মাথা নোয়ালেন এবং তার বক্তৃতা শুরু করলেন এইভাবে, আমেরিকার সমবেত ভগিনী ও ভ্রাতাগণ। তার এ সম্ভাষণে প্রায় 7,000-এর মতন দর্শক শ্রোতা 2 মিনিট দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা জানান। নীরবতা ফিরে আসার পর তিনি তার বক্তৃতা শুরু করলেন। তিনি বললেন, আমার পূর্ববর্তী বক্তারা যে সহিষ্ণুতা ও মহাজাগতিক গ্রহণযোগ্যতার দাবি করেছেন, সেই সহিষ্ণুতা ও মহাজাগতিক গ্রহণযোগ্যতা বিশ্ব শিখেছে সেই ধর্মের সর্বাধিক প্রাচীন সন্ন্যাসীদের বৈদিক ক্রমানুসারে। স্বামী বিবেকানন্দ জাতিসমূহের কনিষ্ঠতমকেও অভিবাদন জানালেন। তিনি ইহুদিদের ওপর রোমান আক্রমণ এবং ইহুদি মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পর ভারতে আশ্রয় এবং পার্সিক জাতির ভারতে আশ্রয় নেওয়ার কথা স্মরণ করিয়ে বিশ্বের দরবারে ভারতের অবদান ও ভারতের মাহাত্ম্য তুলে ধরলেন। গীতা থেকে এ সম্পর্কে 2টি উদাহরণমূলক পংক্তি উদ্ধৃত করেন। তিনি বলেন, যেহেতু বিভিন্ন স্রোতধারার উৎসসমূহ বিভিন্ন জায়গায় থাকে, সেগুলি সবই সমুদ্রের জলে গিয়ে মিশে যায়। সুতরাং হে প্রভু, বিভিন্ন প্রবণতার মধ্যে দিয়ে মানুষ বিভিন্ন যে সকল পথে চলে, সেগুলি বিভিন্ন রকম বাঁকা বা সোজা মনে হলেও সেগুলি প্রভুর দিকেই ধাবিত হয়। এরপর স্বামীজি ভাগবত গীতা থেকে শ্রীকৃষ্ণের বাণী তুলে ধরে বলেন, যে আকারের মধ্যে দিয়েই হোক না কেন, যেই আমার নিকটে আসে আমি তার নিকটে পৌঁছই। সকল মানুষই বিভিন্ন পথে চেষ্টা করছে, যা অবশেষে আমার নিকটে পৌঁছয়। স্বামীজির সেদিনের সেই সংক্ষিপ্ত বক্তৃতাটি সভার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। বক্তৃতাটি ধর্ম মহাসভার আত্মা এবং এর বিশ্বজনীন চেতনা ধ্বনিত করেছিল। সভার সভাপতি ডক্টর ব্যারোজ বলেন, সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ধর্মসমূহের মাতা ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং তার শ্রোতাদের ওপর সবচাইতে বিস্ময়কর প্রভাব বিস্তার করেছেন। প্রেসে তিনি প্রচুর মনোযোগ আকর্ষণ করেন, যাতে তিনি ভারতের সাইক্লোন সন্ন্যাসী হিসাবে অভিহিত হন। নিউ ইয়র্ক ক্রিটিক লিখেছিল, ঐশ্বরিক অধিকার বলে তিনি একজন বক্তা এবং তার শক্তিশালী বুদ্ধিদীপ্ত চেহারার চেয়ে কম আগ্রহোদ্দীপক ছিল না ওই সকল সমৃদ্ধ ও ছন্দময়ভাবে উচ্চারিত শব্দসমূহ। নিউ ইয়র্ক হেরাল্ড লিখেছিল, স্বামী বিবেকানন্দ নিঃসন্দেহে ধর্মসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার বক্তৃতা শুনে আমরা অনুভব করি এই শিক্ষিত জাতির নিকট মিশনারি পাঠানো কি পরিমাণ বোকামো। আমেরিকার পত্রিকাসমূহ স্বামী বিবেকানন্দকে ধর্মসভার সবথেকে মহান ব্যক্তিত্ব এবং সবার সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তি হিসাবে প্রতিবেদন লেখে। স্বামীজি সভায় আরো কয়েকবার হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিষয়ে বলেন। সভা 1893 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর সমাপ্ত হয়। সভায় তার সকল বক্তৃতায় একটি সাধারণ বিষয়বস্তু ছিল, তা হলো সর্বজনীনতা এবং অধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় সহিষ্ণুতা। ধর্মসভা শেষ হওয়ার পর স্বামী বিবেকানন্দ যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্থানে অতিথি হিসাবে ভ্রমণ করেন। তার জনপ্রিয়তা সহস্র জীবন ও ধর্মের ওপর নতুন অভিমতের দ্বার উন্মোচন করে। ব্রুকলিন এথিক্যাল সোসাইটির একটি প্রশ্ন উত্তর পর্বের সময় স্বামীজি মন্তব্য করেছিলেন, পাশ্চাত্যের প্রতি আমার একটি বার্তা রয়েছে, যেমনটা বুদ্ধের ছিল প্রাচ্যের প্রতি। শিকাগো আর্ট ইনস্টিটিউটে 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে ধর্মসভা শেষ হওয়ার পর স্বামী বিবেকানন্দ পুরো 2 বছর পূর্ব ও কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রে, বিশেষ করে শিকাগো, ডেট্রয়েট, বোস্টন এবং নিউ ইয়র্কে অতিথি হিসাবে বক্তব্য রাখেন। 1894 খ্রিস্টাব্দে তিনি নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন।
1895 খ্রিস্টাব্দের বসন্তকালের মধ্যে তার অব্যাহত প্রচেষ্টার কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং তার স্বাস্থ্য হয়ে পড়ে দুর্বল। তার বক্তৃতাদান সফর স্থগিত করার পর স্বামীজি বেদান্ত ও যোগের ওপর বিনামূল্যে ব্যক্তি পর্যায়ে শিক্ষা দেওয়া শুরু করেন। 1895 খ্রিস্টাব্দের জুন থেকে 2 মাস ব্যাপী তিনি থাউজেন্ড আইল্যান্ড পার্কে তার 1 ডজন শিষ্যকে ব্যক্তি পর্যায়ে শিক্ষা দেওয়ার জন্য ভাষণ দেন। স্বামী বিবেকানন্দ এটিকে আমেরিকায় তার প্রথম ভ্রমণের সবথেকে সুখী অংশ বলে বিবেচনা করতেন। আমেরিকায় স্বামীজি প্রথম পরিদর্শনের সময় 1895 এবং 1896 খ্রিস্টাব্দে তিনি 2 বার ইংল্যান্ড ভ্রমণ করেন এবং সেখানেও তার বক্তৃতা সমূহ সফল ছিল। এখানে তিনি সাক্ষাৎ পান এক আইরিশ মহিলা মিস মার্গারেট নোবেলের, যিনি পরে ভগিনী নিবেদিতা নামে পরিচিত হন। 1896 খ্রিস্টাব্দের মে মাসে স্বামীজির দ্বিতীয় ইংল্যান্ড ভ্রমণের সময় পিমলিকোতে এক গৃহে অবস্থানকালে স্বামী বিবেকানন্দ দেখা পান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক বিখ্যাত ভারত তত্ত্ববিদ ম্যাক্স মুলারের, যিনি পাশ্চাত্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম আত্মজীবনী লেখেন। ইংল্যান্ড থেকে স্বামীজি অন্যান্য ইউরোপীয় দেশেও ভ্রমণ করেছেন। জার্মানিতে তিনি আরেক ভারত তত্ত্ববিদ পল ডিউসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি 2টি শিক্ষায়তনিক প্রস্তাবও পান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রাচ্য দর্শনের চেয়ার এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একই ধরনের প্রস্তাব। তিনি উভয় প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই বলে যে পরিভ্রমণকারী সন্ন্যাসী হিসাবে তিনি এই ধরনের কাজে স্থিত হতে পারবেন না। স্বামীজি যে সত্যি শিবজ্ঞানে জীব সেবার ব্রত নিয়েছিলেন। পাশ্চাত্যে ধর্মপ্রচারে তার সফল ভূমিকা ছিল সেখানে বেদান্ত কেন্দ্র প্রতিষ্ঠা করা। স্বামী বিবেকানন্দ সনাতন হিন্দু ধারণা অভিযোজিত করেছিলেন এবং পশ্চিমীদের চাহিদা ও সমঝোতা অনুযায়ী ধর্মভাবের মিশ্রণ ঘটিয়েছিলেন। হিন্দু ধর্মভাবে তার গুরুত্বপূর্ণ অভিযোজনের মধ্যে ছিল 4টি যোগ ব্যায়ামের পদ্ধতি, যার মধ্যে রাজযোগ, পতঞ্জলির যোগসূত্রের ব্যাখ্যা অন্তর্ভুক্ত রয়েছে। 1896 খ্রিস্টাব্দে স্বামীজির বই রাজযোগ প্রকাশিত হয়, যা তাৎক্ষণিক সাফল্য লাভ করে এবং পাশ্চাত্যে যোগ ব্যাখ্যার জন্য অত্যন্ত প্রভাবশালী ভূমিকা রেখেছিল এই বইখানি। এই সময় আমেরিকা এবং ইউরোপের অনেকেই স্বামীজির শিষ্য হন, যার মধ্যে ছিলেন জোসেফিন ম্যাকলিওড, উইলিয়াম জেমস, জোসাই রয়েস, রবার্ট জি এঙ্গারসোল, নিকোলা টেসলা, লর্ড কেলভিন, এমা কালভে এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা তার বেদান্ত সোসাইটি অফ মিশন নিয়ে কাজ চালিয়ে যান। এমনকি এ যাবৎকাল পর্যন্ত এখানে বিদেশি নাগরিকদের আনাগোনা রয়েছে, যা লস এঞ্জেলেসে অবস্থিত। আমেরিকা থাকাকালীন স্বামী বিবেকানন্দকে ক্যালিফোর্নিয়ার সান হোসে রাজ্যের দক্ষিণ পর্বতে বেদান্ত ছাত্রদের জন্য একটি আশ্রম স্থাপনের উদ্দেশ্যে জমি দেওয়া হয়। তিনি এটিকে শান্তি আশ্রম নামে উল্লেখ করেন। বেদান্ত সমাজ হলো হলিউডের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত আমেরিকার বৃহত্তম কেন্দ্র, 12টি অন্যতম কেন্দ্রের মধ্যে। ইংরেজিতে বেদান্ত সম্পর্কে বই এবং হিন্দু ধর্মগ্রন্থ অনুবাদ এবং গ্রন্থ প্রকাশের জন্য হলিউডে একটি বেদান্ত প্রকাশনাও রয়েছে। ডেট্রয়েটের ক্রিস্টিনা গ্রিনস্টিডেল স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষা গ্রহণ করেন, যিনি পরবর্তীতে ভগিনী ক্রিস্টিন হিসাবে পরিচিত হন। স্বামী বিবেকানন্দের ধারণাসমূহ বেশ কয়েকজন পণ্ডিত এবং বিখ্যাত চিন্তাবিদ কর্তৃক প্রশংসিত হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম জেমস, জোসেফ রয়েস, সিসি এভারেট, হার্ভার্ড ধর্মশাস্ত্র বিদ্যালয়ের ডিন রবার্ট জি ইনগারসোল, নিকোলা টেসলা, লর্ড কেলভিন এবং অধ্যাপক হারম্যান। পশ্চিমে থেকেও স্বামী বিবেকানন্দ তার ভারতীয় কাজে গতি আনেন। স্বামী বিবেকানন্দ ভারতে অবস্থানরত তার অনুগামী ও সন্ন্যাসী ভাইদের উপদেশ দিয়ে এবং অর্থ পাঠিয়ে বিরামহীনভাবে চিঠি লেখেন। পাশ্চাত্য থেকে পাঠানো তার চিঠিসমূহ সেই দিনগুলিতে সামাজিক কাজের জন্য তার প্রচারাভিযানের চালিকা শক্তি হিসাবে কাজ করেছিল।
তিনি ভারতে তার শিষ্যদের বড় কিছু করার জন্য অনুপ্রাণিত করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যান। তাদের কাছে পাঠানো তার চিঠিসমূহে তার সবচেয়ে কঠিন কিছু শব্দ ছিল। এরকম একটি চিঠিতে তিনি লিখেছিলেন, ক্ষেত্রী শহরের দরিদ্র ও নিচু শ্রেণীর ঘরে ঘরে যাও এবং তাদের ধর্ম শিক্ষা দাও। ভূবিজ্ঞান এবং অন্যান্য বিষয়েও তাদের মৌখিক শিক্ষা দিও। অলসভাবে বসে থেকে রাজকীয় খাবার খেয়ে আর রামকৃষ্ণ ও প্রভু বলে ভালো কিছু হবে না যদি না তুমি দরিদ্রদের জন্য ভালো কিছু করতে পারো। এর ফলস্বরূপ 1895 খ্রিস্টাব্দে বেদান্ত শিক্ষার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের সরবরাহকৃত অর্থে মাদ্রাজে ব্রহ্মাবদীর নামে এক সাময়িক পত্র প্রকাশ করা শুরু হয়েছিল। পরবর্তীকালে 1889 সালে ব্রহ্মবাদিনে দি ইমিটেশন অফ ক্রাইস্টের প্রথম 6 অধ্যায়ের স্বামী বিবেকানন্দকৃত অনুবাদ প্রকাশিত হয়েছিল। স্বামী বিবেকানন্দ তার শিষ্য ক্যাপ্টেন এবং মিসেস সেভিয়ার ও জে গুডউইনকে নিয়ে 1896 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর ইংল্যান্ড ছেড়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে তারা ফ্রান্স ও ইটালি ভ্রমণ করেন এবং লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপার দর্শন করে 1896 খ্রিস্টাব্দের 30 ডিসেম্বর ভারতের উদ্দেশ্যে নেপলস বন্দর ত্যাগ করেন। পরবর্তীকালে মিস মুলার এবং সিস্টার নিবেদিতা ভারতে স্বামীজিকে অনুসরণ করেন। সিস্টার নিবেদিতা তার বাকি জীবন ভারতীয় নারীদের শিক্ষায় এবং ভারতের স্বাধীনতা অর্জনে নিয়োজিত করেন। এরপর স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি কলম্বো পৌঁছন এবং এক পরমানন্দদায়ক অভ্যর্থনা গ্রহণ করেন। এখানে তিনি প্রাচ্যে তার প্রথম প্রকাশ্য বক্তৃতা করেন। সেখান থেকে কলকাতায় তার পৌঁছানো ছিল এক বিজয় ঘটিত প্রত্যাবর্তন। তিনি ভ্রমণ করেন কলম্বো থেকে পাম্বান, রামেশ্বরম, রামনাথ, মাদুরাই, কুম্বাকোনাম ও মাদ্রাজ এই জায়গাগুলিতে তিনি বক্তৃতা দেন। জনগণ এবং রাজারা তাকে অত্যুৎসাহী অভ্যর্থনা জানান। পাম্বানে মিছিলে রামনাথের রাজা নিজে স্বামীজির ঘোড়ার গাড়ি টানেন। মাদ্রাজে যাওয়ার পথে কতিপয় জায়গায় যেখানে ট্রেন থামার কথা ছিল না সেখানে জনগণ রেল লাইনে বসে ট্রেন থামিয়েছিলেন এবং স্বামীজির বক্তৃতা শোনার পরই ট্রেনকে যেতে দিয়েছিলেন। মাদ্রাজ থেকে তিনি কলকাতায় তার ভ্রমণ অব্যাহত রাখেন এবং আলমোড়া পর্যন্ত তার বক্তৃতা দেওয়া চালিয়ে যান। যেখানে পাশ্চাত্যে তিনি ভারতের মহান আধ্যাত্মিক ঐতিহ্যের কথা বলেছিলেন, সেখানে ভারতে ফিরে তার কলম্বো থেকে আলমোড়া বক্তৃতা ছিল জনগণের জন্য নৈতিক অনুপ্রেরণা, বর্ণাশ্রম ভাইরাস দূরীকরণ, বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দান, দেশের শিল্পায়ন, দারিদ্র্য দূরীকরণ, ঔপনিবেশিক শাসনের অবসান। এই সমস্ত বক্তৃতা কলম্বো থেকে আলমোড়া বক্তৃতা হিসাবে প্রকাশিত হয়েছে। এই বক্তৃতা সমূহকে জাতীয়তাবাদী ঐকান্তিকতা ও আধ্যাত্মিক ভাবাদর্শের প্রকাশ বলে বিবেচনা করা হয়। তার বক্তৃতা সমূহ নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, বিপিন চন্দ্র পাল এবং বাল গঙ্গাধর তিলক সহ আরো অনেক ভারতীয় নেতার উপর প্রভূত প্রভাব বিস্তার করেছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের প্রাচ্য এবং পাশ্চাত্য ভ্রমণের কথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।